হাবিবুল্লাহ সিরাজী সমাজ সচেতন কবি। সমকালীন সমাজ জীবনের নানা অসঙ্গতি তাঁর কবিতায় সহজেই লক্ষ্য করা যায়। হাবিবুল্লাহ সিরাজী বিরুদ্ধ পরিবেশের মানব জীবনের যে বিরুদ্ধ সংগ্রাম প্রতিনিয়ত চলছে তা তাঁর লেখনীতে সহজ সরলভাবে উপস্থাপন করেছেন। শরীর অনুবাদ করে পা ফেলতে না ফেলতে বেজে উঠল কাঠের মেঝে, যেন অর্গান ছাপিয়ে ঝাড় লণ্ঠনের মাথা মোচড় খেল মসৃণ চুলে। দেয়াল ও পর্দার আড়াল থেকে ডাক দিল টিয়া পাখি, তুমুল ঘটতে ঘটতে হৃদয় অনুদিত হবে। সমাজের নানা অসঙ্গতির প্রতি তাঁর দৃষ্টি নিক্ষিপ্ত হয়। মানব চরিত্রের কুটিল দিকটি তার কবিতায় বিদ্রুপাত্মক অনুভূতির সঙ্গে প্রকাশ পেয়েছে। শিশু সাহিত্য এবং অনুবাদেও তাঁর অবদান রয়েছে। মধ্যরাত শেষ না হতেই স্বপ্নেরা আবার হামাগুড়ি দিতে শুরু করেছে। পাড়াপড়শিরও সময় পছন্দ নেই, আঁচল বিছিয়ে ডাকে আয়। তোর গালে চুমু খাই, চুলগুলো ছুঁয়ে দেখি, দেখি নক্ষত্রের নিচে এখনো কেমন মানায়। প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে দাও বৃক্ষ দাও দিন, মোম শিল্পের ক্ষয়ক্ষতি, মধ্যরাতে দুলে ওঠে গ্লাস, হাওয়া কলে জোড়াগাড়ি, নোনা জলে বুনো সংসার, স্বপ্নহীনতার পক্ষে, বেদনার 40 আঙুল উল্লেখযোগ্য। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলা একাডেমি 21 পদকসহ আরও বহু পুরস্কার। আজ আমাদের শিল্পবাড়ির অতিথি কবি হাবিবুল্লাহ সিরাজী। শুধু দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি শিল্পবাড়ি অনুষ্ঠান দেখবার জন্য। শিল্পবাড়ি অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে দর্জিবাড়ির সৌজন্যে। আজ অনুষ্ঠানে রয়েছেন কবি হাবিবুল্লাহ সিরাজী। সিরাজী ভাই, আপনাকে স্বাগত জানাই শিল্পবাড়ি অনুষ্ঠানে। ধন্যবাদ। সিরাজী ভাই, আমাদের সঙ্গে আপনার এবং আমার সঙ্গে আরেকজন অতিথি রয়েছেন, শাহজাহান আহমেদ বিকাশ, অধ্যাপক। বিকাশ ভাইয়ের হাতের জাদুতে আমি মুগ্ধ। অনেকদিন ধরে একসঙ্গে আমরা কাজ করছি। কি করে যে তুলিতে, রঙে, ক্যানভাসে আপনাদের এঁকে ফেলেন, আমি অবাক হয়ে যাই। তো চমৎকার করে তিনি আপনাকে আঁকবেন এই কথার ফাঁকে, এবং আমার ধারণা যে আপনারও নিজের ভালো লাগবে। অসাধারণ মানুষ। শুরু করতে চাই কবিতার সঙ্গে ঘর গৃহস্থলী আপনার কিভাবে শুরু হয়েছিল? কবিতার বিষয়টি যেভাবে বলতে হয়, যেদিন শুরু করেছিলাম সেদিন ভূগোল দেখিনি, ইতিহাস দেখিনি, শুধু মাথায় রেখেছিলাম একটি অঙ্ক, যে অঙ্কটির ভেতরে একটি নাম জড়িত ছিল, হাবিবুল্লাহ সিরাজী। কালো অক্ষরে সাদা পাতায় নামটি দেখতে এবং তারপর নিবিষ্টভাবে নিজেকে অনুধাবন করতে এত ভালো লেগেছিল বলেই মনে হয় কবিতায় এসেছিলাম। ব্যাপারটি সহজ করলে এমন দাঁড়ায়, কোনো লেখার সঙ্গে যখন লেখার শিরোনাম যায়, লেখকের নাম যায়। নিশ্চয়ই এই লেখকের নামই আমাকে আবিষ্ট করেছিল, মুগ্ধ করেছিল, এবং সেই মহাবিষ্ট থাকা অবস্থার ভেতর দিয়েই আজও কবিতা লিখে চলেছি। প্রথম নাম হাবিবুল্লাহ সিরাজী হ্যাঁ। কবে দেখেছিলেন? ছাপার অক্ষরে? ছাপার অক্ষরে প্রথম, হ্যাঁ, কালো অক্ষরে প্রথম দেখেছিলাম। এটি 1966 সনে, এবং একটি ছোট কাগজে একটি কবিতা ছাপা হয়েছিল। কবিতাটির নাম অন্ধকারের বন্ধন। এই যে নিজের নামটা যেদিন দেখেছিলেন, কেমন মনে হয়েছিল? এই অনুভূতি অবর্ণনীয়। আমি আপনাকে আগেই বলেছি যে এটি এখন পর্যন্ত আমাকে যে পরিমাণ উত্তেজিত করে। আমি মুদ্রণ শিল্পের কথাই বলবো, যে মুদ্রণ শিল্প বাল্যকাল থেকে আমাকে আবিষ্ট করে রেখেছে। এখন টেলিভিশন স্ক্রিনে কিংবা কম্পিউটারের সামনে হাবিবুল্লাহ সিরাজী দেখি, কিন্তু অতখানি চমকিত হই না যতখানি হই খবরের কাগজে কিংবা পত্রিকায় কিংবা অন্য কোথাও যখন দেখি হাবিবুল্লাহ সিরাজী। বাংলাদেশ তো একটি চির প্রকৃতির একটি দেশ, অসম্ভব সুন্দর দেশ। সেই বাংলাদেশের একটি জায়গা ফরিদপুর, সেটাও তো আরও প্রকৃতির সঙ্গে পরিপূর্ণ ছিল, বা এখনও প্রকৃতির সঙ্গে লীন হয়ে আছে। প্রকৃতিকে আপনাকে কোনোভাবে অনুপ্রাণিত করেছে? প্রকৃতি বলতে আমি বাল্য বয়সে 10 বছর বয়স পর্যন্ত এমন একটি জায়গায় মানুষ হয়েছি যার পাশ দিয়ে কুমার নামক একটি নদ প্রবাহিত হয়ে গেছে। কুমার, হ্যাঁ, কুমার।
কুমার নদী নয়, কুমার নদ। নদ। এই কুমারের দক্ষিণ পাড়ে একটি বাড়িতে আমার জন্ম। গ্রামের নাম রসুলপুর, ফরিদপুর শহর থেকে 12 মাইলের মতো দক্ষিণে। কুমার আমাকে আমার চেতনার ভেতরে তার বালি দিয়ে, তার জল দিয়ে, তার পলি দিয়ে কিভাবে মানুষের সঙ্গে, বৃক্ষের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হয় বালক বয়সে শিখিয়েছে। পারিবারিক জীবনে প্রকৃতির ভেতর দিয়ে আমার বেড়ে উঠতে হয়েছে, যেহেতু বিদ্যুৎ কি, আধুনিক সভ্যতার যন্ত্রপাতি কি সেটা আমি দেখিনি। হেরিকেনের আলোয় পড়েছি, নৌকা যাতায়াতের একমাত্র পথ, রাস্তাঘাট বলতে কাদা মাটির একটি ছোট পথ যা বর্ষাকালে যাচ্ছে তাই অবস্থা হয়ে যায়। স্কুলে নৌকায় গেছি। অতএব এই প্রকৃতির এই রূপের ভেতর দিয়ে কার্তিক থেকে অগ্রহায়ণ, চৈত্র থেকে শ্রাবণ, এই প্রকৃতির ভেতর দিয়ে, এই বৃষ্টির ভেতরে, এই শীতের ভেতরে, এই শরতের ভেতরে, এই হেমন্তের ভেতরেই বেড়ে ওঠা। অতএব লীন হওয়ার যে ব্যাপারটা প্রকৃতির সঙ্গে, জ্ঞাতে হোক অজ্ঞাতে হোক, সেটা হয়ে গেছে। সেটা হয়ে গেছে। আপনার প্রথম কবিতার বই বেরোয় 1975 সালে। আমার প্রথম কবিতার বই 1975 সালে, দাও বৃক্ষ দাও দিন। আপনি একটা জায়গায় লিখেছেন যে এই বইটির, এই কাব্যগ্রন্থের কবিতা বাছাই করার জন্য দুজন মানুষ আপনাকে সাহায্য করেছিলেন, আহসান হাবিব এবং একজন কবি আব্দুস সাত্তার। এটা কিভাবে? আমার বইয়ের পাণ্ডুলিপি তৈরি করার পরে খুব অনেক দিন যাবতই ভাবছিলাম যে একটি বই করব, কারণ তখন যারা লেখালেখি করে সবাই বই করে। আমার ভেতর একটা সুপ্ত ইচ্ছা ছিল একটা বই করব। দৈনিক বাংলায় সম্পাদক ছিলেন, সাহিত্য সম্পাদক ছিলেন হাবিব ভাই, আহসান হাবিব। আমার বিবেচনায় এখন পর্যন্ত তার মতো সাহিত্য সম্পাদক আমরা আর পাবো না। সাহস করে যখন উনি আমার কবিতা ছাপেন দৈনিক বাংলায়, তখন সাহস করে একদিন পাণ্ডুলিপিটি তার কাছে হাজির করি এবং তিনি অতি যত্নের সঙ্গে 3-4টি কবিতা বাদ দিয়ে বললেন যে 4টি বাদ দিয়ে তুমি লেখাটি ছাপতে পারো। এখন পাণ্ডুলিপি তো আমি নির্বাচন করলাম, বইটি ছাপবে কে? আমার পরম শ্রদ্ধেয় অগ্রজ কবি আব্দুস সাত্তার তখন মুক্তধারার উপদেশক হিসেবে কাজ করতেন, সম্পাদনা উপদেশক মুক্তধারা প্রকাশনীর। চিত্তরঞ্জন সাহা মালিক ছিলেন। সাত্তার ভাই একদিন সাত্তার ভাইকে খুব খুব কাচুমাচু হয়ে বললাম, সাত্তার ভাই একটি কবিতার বই করতে চাই। হাঁ হাঁ করে উঠলেন, কালি পাণ্ডুলিপি নিয়ে আসো। এর ভেতরে তো তৈরি ছিল হাবিব ভাইয়ের দেখা, এটি সাত্তার ভাইকে দেই এবং এটি খুব যত্নের সঙ্গে মুক্তধারা বইটি করে। কার্টিজ পেপারে তখনকার দিনে লাইনো টাইপে আলেকজান্ড্রা স্টিম মেশিনে ছাপা, এবং বইটির কভারও করেছিলেন কালাম ভাই। আমি মনে করি ভেতরের কবিতা যাই হোক, অঙ্গসৌষ্ঠব, মুদ্রণ সব কিছু মিলিয়ে একটি ভালো লাগার মতো বই হয়েছিল। আপনি একটা কবিতা আছে বোতাম, বোতাম কবিতার নানা রকমের তার বর্ণনার কথা বলেছেন, তার ব্যবহারের কথা বলেছেন, শেষে গিয়ে বলেছেন সবুজ বোতাম, এবং এই বোতামকে আপনি মানুষের সপক্ষে দাঁড়াতে বলেছেন বায়ু মাটির সঙ্গে। একটি বোতাম কিভাবে মানুষের সঙ্গে দাঁড়াবে, মানুষের সপক্ষে দাঁড়াবে? বোতাম আক্ষরিক অর্থে আপনি শার্টে লাগাতে পারেন, কামিজে লাগাতে পারেন, পাতলুনে লাগাতে পারেন, এবং আধুনিক যারা বোতাম প্রস্তুতকারক, জামা কাপড় প্রস্তুতকারক, তারা কিন্তু একটি বাড়তি বোতাম এর সঙ্গে জুড়ে দেয়। হ্যাঁ, আপনি সবই একটা বাড়তি বোতামও জুড়ে দেয়। আমি বোতামটাকে দেখেছি একটি কাঠামো হিসেবে, মানব কাঠামো, এবং এই মানব কাঠামোটিকে ঢাকার জন্য একটি পরিচ্ছদ লাগে, শার্ট হোক কামিজ হোক যা লাগে। এবং বোতাম কি কাজটি করে? খোলা জায়গাটাকে বন্ধ করে দেয়। আমি চাচ্ছি এই বাড়তি বোতাম সহ মূল বোতামগুলো মানুষের সমস্ত খোলা দিক, মানে কি আবর্জনাময় দিকগুলো বন্ধ করে মানুষকে মানুষ রূপে যেন স্থাপন করে, এটি এই বোতামের উদ্দেশ্য। আপনার একটা কবিতা আছে মানুষের ছবি। মানুষের ছবিতে আপনি দেশ ভ্রমণ, নানা জায়গায় গিয়েছেন, শেষ পর্যন্ত ভ্রমণ করে বাংলাদেশে এসেছেন, নিজের স্বদেশে এসেছেন এবং কবিতাকে বিজ্ঞানের সঙ্গে যুক্ত করে দিয়েছেন। প্রশ্নটার আগেও হয়েছে, কথা হয়েছে, এই যে কবিতার ভিতরে আপনি বিজ্ঞান এবং জীবনকে লীন করে দিলেন, এ কি সম্ভব বিজ্ঞান এবং কবিতা পাশাপাশি যাত্রা করা? হ্যাঁ, সম্ভব। বিজ্ঞান তো হচ্ছে বস্তুগতভাবে, সে হচ্ছে প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করে না। কবিতা হচ্ছে আবেগের এক উথাল পাথাল নদী, এটা আবেগ দিয়ে চলে, সে তো যায় না বিজ্ঞানের সঙ্গে। কবি যা কল্পনা করে
তারই প্রতিফলন বৈজ্ঞানিক রূপে বিজ্ঞান সেটিকে প্রতিস্থাপন করে। আমি যদি খুব একটা সাদামাটা উদাহরণ দেই, জি, একজন দা ভিঞ্চি একটি চিত্র আঁকলেন, হেলিকপ্টার না, উড়ন যন্ত্র। হ্যাঁ, উড়ন যন্ত্র। একজন রবার্ট ভাতৃদ্বয় সেই চিত্রকে অনুসরণ করে একটি যন্ত্র তৈরি করলেন, সেটি উড়ন যন্ত্র হলো। কল্পনা আপনাকে বিজ্ঞানের কাছে নিয়ে আসলো। এই পৃথিবীতে কোনো কিছু নেই যা কল্পনার বাইরে থাকতে পারে, যা মানুষ কল্পনা করতে পারে না, তা বিজ্ঞানও সেটাকে স্থাপন করতে পারে না। ডুবোজাহাজও সম্ভবত কল্পনার ভেতর দিয়ে সব আবিষ্কারই কল্পনার ভিতর দিয়ে, স্বপ্নের ভেতর দিয়ে। স্বপ্নটাই কল্পনার একটি স্তর পার করে করে তারপরে বাস্তবে এসে রূপ নেয়। এই যে আমি কিছুক্ষণ আগেও বলছিলাম সানফ্লাওয়ার একটি চিত্র, তার তৈলবীজ। সানফ্লাওয়ারের এই মোহময় চিত্রটির থেকে বিজ্ঞান কি দিচ্ছে, তার বীজটি আহরণ করে তেল প্রস্তুত করছে, যে তেলটি মানুষের জন্য বড় উপকারী। এবং এই যে শিল্প সাহিত্যের সঙ্গে, কবিতার সঙ্গে, সঙ্গীতের সঙ্গে, চিত্রকলার সঙ্গে, নৃত্যের সঙ্গে আমাদের নানা রূপে বিজ্ঞান খেলা করছে আমার বিবেচনায়। একজন রবীন্দ্রনাথ এবং একজন আইনস্টাইন যেন আমি মনে করি শব্দে এবং স্বরের সঙ্গে যন্ত্রের যেন একটা মেলবন্ধন তৈরি করছেন, যেই মেলবন্ধনের পরেই সুঠামভাবে, সুষ্ঠুভাবে পৃথিবী চলছে। পৃথিবীর আহ্নিক গতি হচ্ছে, বার্ষিক গতি হচ্ছে। আপনার কল্পলোকে যা দেখছেন দূরাকাশে, আকাশ বলতে তো কিছু নেই, নক্ষত্রমণ্ডল, এবং যা দেখছেন কল্পনা করছেন যে ওখানে একটা চাঁদের বুড়ি আছে। সেই চাঁদের বিজ্ঞান আবিষ্কার করে বলল যে না, এটি একটি কল্পনাময় দেশ, কিন্তু এখানে মাটি থাকতে পারে, মনুষ্য বসতি হতে পারে। এই মেলবন্ধনটুকু আমি অন্তত চাই মানুষ তার জীব উপাদানের ভেতর দিয়ে, বৈজ্ঞানিক প্রকরণের ভিতর দিয়ে কবিতাকে এবং বিজ্ঞানকে যুক্ত করুক। মোহনলাল ইতিহাসের এক অসাধারণ চরিত্র। 1757 সালে তিনি যুদ্ধ করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে, বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার পক্ষে, কিন্তু পরাজিত হয়েছেন, যদিও ইতিহাস তাকে মনে রেখেছে। আপনি সেই মোহনলালকে নিয়ে একটি কবিতা লিখেছেন, এবং সেই মোহনলালকে চড়াই উতরে পার হয়ে আপনি বুড়িগঙ্গার একটি নৌকার গলুইর ভিতরে একটি জুতা খুঁজতে বলেছেন। এই জুতাটা কি এই মোহনলাল নবাব সিরাজউদ্দৌলা হতে পারেন? কিসের প্রতীক সেটা? হ্যাঁ, এই মোহনলাল নবাব সিরাজউদ্দৌলা হতে পারেন, এই মোহনলাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হতে পারেন। নবাব সিরাজউদ্দৌলার জুতার কাহিনীটি আপনারা জানেন, যে জুতার এবং ঘষেটি বেগম হোক কিংবা এই বুড়িগঙ্গাই অনেক 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 ইতিহাসের সাক্ষ্য। আমি মোহনলালকে ধরেছি একজন দেশপ্রেমিক, যে বঙ্গদেশের জল হাওয়ার সঙ্গে, এবং বুড়িগঙ্গা শুধু জলের একটি প্রতীক, যে প্রতীকের ভেতর দিয়ে আমরা আমাদের ভালোবাসাগুলোকে আমাদের দেশপ্রেমিকদের জন্য উৎসর্গ করব। এই আমার মোহনলাল সারা বাংলাদেশের দেশপ্রেমিক। সেখানে আক্ষরিক অর্থে মোহনলাল, আর অতি বাস্তব কল্পনা না, অতি বাস্তব অর্থে নওয়াব সিরাজউদ্দৌলা কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনি কবিতা আছে ঋণ, ছোট কবিতা কিন্তু খুবই ভালো কবিতা, নক্ষত্রমণ্ডল থেকে। হ্যাঁ, কবিতা শেষের একটা লাইন আছে যে নারীর কাছে আপনার আবেগী ঋণ। এই যে নারীর কাছে আপনার আবেগী ঋণ, কোন নারীর কাছে আপনার আবেগী ঋণ? যে নারী ভালোবাসার নারী, যে নারী কবিতার নারী, যে নারী প্রকৃতির নারী, এ নারী সার্বজনীন। এ নারী মাতৃরূপে, এ নারী ভগ্নীরূপে, এ নারী প্রেমিকা রূপে, এবং এ নারী মানে জায়া থেকে জননী হয়েও কন্যারূপেও বটে। কারণ নারী সৃষ্টি ধর্মের যে অংশটি গ্রহণ করে সেটি একটি প্রধান অংশ, এবং সেই অংশকে আমি আমার শিরোধার্য শুধু করি না, হৃদয়ে স্থাপন করি ঋণের প্রকারে। এটি। ওকে, শাহজাহান ভাই, বিকাশ ভাই কি আঁকলেন একটু বলবেন? তার কথাগুলো শুনে আমি চেষ্টা করছি তার দৃষ্টিভঙ্গিকে একটু তুলে ধরা। আমি এখন তার ছবি আসলে আঁকার জন্য আমি চেষ্টা করছি না। আমি যেটা করছি সেটা হচ্ছে যে উনি যেভাবে বলছেন, শিল্পী বা শিল্প আসলে কখনোই দায়বদ্ধ থাকে না, কোনো কিছুর সাথে দায়বদ্ধ উন্মুক্ত থাকে সবসময়, এবং সেই জায়গায় এবং এর নির্দিষ্ট একটি ভাষা থাকে। তো উনি যেভাবে কবিতা লেখেন এবং যেভাবে উনি সাহিত্য সৃষ্টি করেছেন, তার একটি নিজস্ব ভাষা রয়েছে।
তো আমার ক্ষেত্রে এখানে ছবি আঁকারও একটা নির্দিষ্ট ভাষা রয়েছে, এই ভাষাটা যদি বোঝা যায় হয়তো সেই ভাষায় আমিও একটু স্বাধীনভাবেই ওনাকে তুলে ধরার চেষ্টা করছি। আমি জানি না ওনার মতো হবে কিনা। কবি সাহেবুল্লাহ সিরাজী প্রেমে কবে পড়েছে, কোন নারীর সঙ্গে পড়েছে, কিভাবে পড়েছে? সিরাজী ভাইয়ের উত্তরটা নেব, ছোট্ট একটা বিরতি থেকে আসি, তারপরে আপনার নারী বিষয়ক অন্দরমহলে প্রবেশ করব। সুধী দর্শক, আপনারা দেখছেন শিল্পবাড়ি, পরিবেশিত হচ্ছে দর্জিবাড়ির সৌজন্যে। আর আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে রয়েছেন কবি, বাংলা সাহিত্যের এক অসাধারণ কবি হাবিবুল্লাহ সিরাজী। থাকুন আমাদের সঙ্গে, যাচ্ছে ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি এক্ষুনি। যদি দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অনেক কৃতজ্ঞতা জানাই। আপনারা দেখছেন শিল্পবাড়ি, পরিবেশিত হচ্ছে দর্জিবাড়ির সৌজন্য, এবং আমাদের সঙ্গে আছেন কবি হাবিবুল্লাহ সিরাজী। সিরাজী ভাই, যে প্রশ্নটি করেছিলাম, ঠিক প্রশ্ন না, জানবার ইচ্ছা। কবির ভেতরে একটা ছোট্ট বুকের ভিতরে অজস্র জানালা থাকে প্রেমের, ভালোবাসার, আর নারীর প্রতি আনুগত্য তো চিরকালেরই। সেই নারীর প্রসঙ্গ জানতে চেয়েছিলাম। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে মাতৃরূপে, ভগ্নীরূপে সৃষ্টির একজন মহান কর্মী নারী। অবশ্যই তাকে প্রথমে শ্রদ্ধার সঙ্গে দেখি, তারপরে ভালোবাসার সঙ্গে দেখি, তারপরে স্নেহের সঙ্গে দেখি। এই তো আমাদের চিরন্তন নিয়ম। সত্যি কথা যদি বলতে হয়, নারীর প্রতি আকর্ষণ কবিতাকে মজবুত করে, অবশ্যই আমাকে আপ্লুত করে। তবে নারীর প্রতি সম্ভ্রম সহ আনুগত্য প্রেমকে মহিমাময় করে। লাম্পট্য কোনো প্রেম নয়, নিশ্চয়ই না। অতএব লাম্পট্য বিবর্জিত প্রেম, নারী প্রেম, প্রকৃতি প্রেম এবং এই শব্দপ্রেম বলি, শিল্পপ্রেম বলি, একার্থে সবই যায়। ব্যক্তিগত জীবনের কথাটুকু বলি, আমি 25 বছর বয়সে বিবাহ করেছি। এটা কি প্রেম করে? হ্যাঁ, আমি বিবাহ শব্দটি ব্যবহার করলাম বিয়ে না বলে, কারণ আনুষ্ঠানিকভাবে প্রেম বলতে যা বোঝায়, আমাদের পরিচয় ছিল আমরা একই শহরের মানুষ, এবং তদুপরি ভালো লাগার বিষয়টি, সমার্থক কিছু সহ অবস্থানের বিষয়টি আমরা এক করতে পেরেছিলাম, এবং যার ফলে আমরা এই অবস্থানের অংশ থেকে এসে বৈবাহিক সূত্রে। ভাবি কি তখন জানতেন যে হাবিবুল্লাহ সিরাজী কবিতা লেখে? না, তা জানতেন। এটা জেনে শুনে হ্যাঁ, কি তা জানতেন। কবির সঙ্গে যে জীবন দুর্বিষহ হয়ে উঠবে, এটা না, জেনেই কবির সঙ্গে জীবন দুর্বিষহ হয়, এগুলো প্রচলিত চলমান কথা। কবির সঙ্গে জীবন গৌরবের হয় কিংবা কবির সঙ্গে জীবন দুর্বিষহ হয়, এগুলো কথাগুলো বানানো কথা, এবং এই কথাগুলোর প্রকৃত অর্থে কোনো রকম কোনো মানে নেই। যিনি কবি, তিনি যে পরিমাণ ভালোবাসা বিতরণ করেন, সেই ভালোবাসার প্রতিদানে সে নারীও সেই কবিকে সেই পরিমাণ ভালোবাসা দেয়। আর ভালোবাসা এই দুর্বিষহ হওয়ার বিষয়টি নিয়ে রবীন্দ্রনাথের পুরস্কার কবিতা থেকে শুরু করে, যে তুমি যা কিছু করতে পারো, তুমি কি উপহার কিছু পেয়েছো কিংবা মুদ্রা কিছু পেয়েছো যা ঘরে নিয়ে যাবে, সংসার চলবে। সংসারের এই দীনতা, এই যে অবস্থান, এটা জেনে শুনে, কিংবা হতে পারে এই জেনে শুনেই তো কেউ শিল্পে আসে। শিল্প তো এমন একটি মাধ্যম যা কখনো আপনাকে এই মুদ্রার সঙ্গে সহবাস করতে দেবে না সহজে। অতএব নারী যখন এইটুকুন সহ্য করতে পারে এবং তার সঙ্গে যদি মানিয়ে নেয়, অন্তত আমার ক্ষেত্রে যেটুকু আমি বিবেচনা করি, যে তাকে শ্রদ্ধার সঙ্গে দেখি। না, সবই ঠিক আছে, আপনার কথাটা বুঝলাম। আপনি শ্রদ্ধার সঙ্গে প্রেম, এর বাইরে আপনার কোনো প্রেম, কোনো নারীর সঙ্গে কোনো যোগাযোগ কিংবা কল্পনা নিয়ে, আপনি তো কবিতা যখন লেখেন তখন তো একজন নারীকে নিয়ে আপনি লেখেন না, অসংখ্য নারী আপনার ভেতরে আছে, অসংখ্য। সৌন্দর্য আছে, প্রতিরূপে আছে, কল্পনায় আছে এবং আছে। আর একটি কথা এই অনুষ্ঠানেও আমি পরিষ্কারভাবে বলতে চাই, কোনো পুরুষ কিংবা কোনো নারী প্রেমের বিষয়টি হোক কিংবা তার জীবনের অন্য অংশের বিষয় হোক, কখনো প্রকাশিতভাবে 50 ভাগের বেশি কখনো বলতে পারেন না এবং বলেন না। আপনি সেই 50 ভাগই বলেন? হ্যাঁ, 50 ভাগের বেশি বলতে পারেন না। এবং এই 50 ভাগের ভেতরে একটি কাঠামোর ভেতরে যদি ধরেন, আমার সেই অর্থে আমার কোনো নারী প্রেমকে যে অর্থে আপনি বলছেন, যে অর্থের আরেকটি অর্থ দাঁড়ায়, তা নেই। তবে সাধারণ অর্থে যে মগ্নতা, মোহনেই মগ্নতা আছে, অসাধারণ মোহনেই মগ্নতা আছে। এবং এই লাবণ্য নুনের লাবণ্যের সঙ্গে যায়, এই লাবণ্য পুষ্পের লাবণ্যের সঙ্গে যায়, এই লাবণ্যের সঙ্গে কোনো লাম্পট্য নেই। এই জাতীয় কবিতা পরিষদ সারা পৃথিবীতে একটি বিষয়।
এর সভাপতি ছিলেন কয়েক বছর, 4 টার্ম, যদি আমি ভুল না করে থাকি। ঠিক। কতটা দায়িত্ব পালন করতে পেরেছিলেন? কবিদের সঙ্গে সংগঠন সচরাচর যায় না এবং সংগঠন কবিরা টিকিয়ে রাখতে পারেন না, এটি এমন একটি কথা। আমি 2007 সালে সভাপতির দায়িত্ব পাই। এটি অনেক গুরুভার অবশ্যই। এবং আমি বিবেচনা করি আমার সম্মানের জায়গায় ব্যক্তি হিসেবে আমি একটি অসম্ভব দায়িত্ব পেলাম। আমি 8 বছর সভাপতি ছিলাম। আমি চেষ্টা করেছি অগ্রজ এবং অনুজের ভেতরে একটি মেলবন্ধন তৈরি করার, বাংলাদেশের কবিতাকে শুধু আঙ্গিকগত দিক নয়, কবিতা যে একটি মূল বিষয়, শিল্প সাহিত্যের একটি মূল বিষয়, রাষ্ট্রীয়ভাবে শুধু নয় সামাজিকভাবে এটি যে একটি সম্মানজনক কাজ, এটিকে স্থাপনের জন্য আমরা যে উৎসবগুলো করতাম সেই উৎসবগুলোকে ঠিকমতো করার। এখানে একটা প্রশ্ন আসতে পারে, জাতীয় কবিতা পরিষদ যে উৎসব করে কিংবা যেসব কবিতা এই প্ল্যাটফর্ম থেকে পঠিত হয় সেগুলো আদৌ কবিতা কবিতা কিনা কিনা? অনেকেই প্রশ্ন করেন। না না, এটি- এই প্রশ্ন তো আপনারও আমার ধারণা। হ্যাঁ, অনেকেই প্রশ্ন করেন এবং সে এই অনেকের প্রশ্নটা ভেতরে আপনারও। আমিও থাকবো। হ্যাঁ, আমি সেই আমিও কথাই থাকবো। আমার বিবেচনা ছিল, আমাদের বিবেচনা ছিল জাতীয় কবিতা উৎসব জাতীয় কবিতা পরিষদের ভেতর দিয়েই হচ্ছে এবং এই জাতীয় কবিতা পরিষদ কোনো কবিতা শিক্ষার প্ল্যাটফর্ম নয়, কোনো মানে রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, কোনো সামাজিক প্ল্যাটফর্ম নয়। এটা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সম্মিলন হবে কবিদের। যিনি কবিতা লেখেন সে কবিতা পাঠ্য হোক অপাঠ্য হোক, সম্মিলন হবে। তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত যারা বঙ্গভাষায় কবিতা চর্চা করেন এবং আমাদের বন্ধুরা যারা দেশে বিদেশে বাংলা ভাষায় কবিতা চর্চা করেন, কিংবা আমাদের বন্ধুরা যারা অন্য ভাষায় পৃথিবীর নানা স্থানে কবিতা চর্চা করেন, তারা আমাদের আমন্ত্রণে আসবেন। আমরা একটি মুক্ত মঞ্চে, কোনো ঘরে আমরা কিন্তু কোনোদিন উৎসব করি না, মুক্ত মঞ্চে একসঙ্গে পাঠ করব। সেই পাঠের বিবেচনার দিকটি যদি আমরা আসি, সেখানে নানা উন্নতা আছে। আমি এটা অবনত শিরে স্বীকার করি, অনেক উন্নতা আছে। যারা এখন জাতীয় কবিতা পরিষদের দায়িত্বে আছেন, আমি জানি, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি তারা আগামী দিনগুলোকে এই কবিতা পরিষদের ভেতর দিয়ে বাংলাদেশের শিল্প সাহিত্যের একটি অংশ হিসেবে শুধু নয়, প্রধান অংশ হিসেবে জনসমক্ষে এমন একটি অবস্থানে নিয়ে যাবেন, রাষ্ট্রীয়ভাবে এমন একটি অবস্থানে নিয়ে যাবেন যেটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। বিপ্লব, বিপ্লব মানেই তো একটা অন্য কিছু, নতুন কিছু, ভেঙে চুরে পুরনোকে ভেঙে নতুন একটা কিছু করার। এবং পৃথিবীতে তরুণরাই সেই বিপ্লবটা করেছে। আপনার একটা কবিতা আছে, বিপ্লব বসত করে ঘরে। হ্যাঁ, বিপ্লব কেন ঘরে বসত করে? বিপ্লব তো ঘরের থেকেই আসে। কিরকম আসে? বিপ্লব ঘরেতে আপনার ঘরটা কি? ঘরটা মন মন্দির। এটা একটু 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 উচ্চাকাঙ্ক্ষী কথা হলো। হ্যাঁ, যে আমি যদি নিজের ভেতরে নিজেকে নিজের ভেতরে মানে কি নিজের ঘরটিকে যদি বিপ্লবের জন্য তৈরি না করতে পারি, তাকে বাইরে কিভাবে নিয়ে আসবো সেই বিপ্লবকে? আর এই কবিতাটি যেটা আছে যে বিপ্লব বসত করে ঘরে, এখানে ব্যঙ্গার্থে বলা আছে আমরা যে অবস্থার ভেতর দিয়ে যাচ্ছি, ওই যে দেখো মার্কসের গালে ঝুল চুনকালি পড়ে যাচ্ছে, হ্যাঁ, পড়েছে। বিপ্লব বিপ্লব এই যে বিপ্লব যাচ্ছে লেফট রাইট কমরেড। এখন এই বিপ্লবের সঙ্গে আমি তুল্যমূল্যভাবে রাজা হাওদায় চড়ে শিকারে যাচ্ছে। শিকারে যেয়ে রাজা হয়তো 1 বছর কিংবা 1.5 বছর শিকারে কাটাবে, একটু 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 কাল্পনিকই, কিন্তু এই 1 বছর 1.5 বছরের ভেতরে রানী হয়তো 1 বছর পরে সন্তান সম্ভব হবে। এই যে কল্পনার যে বৈপরীত্য, আমাদের এখন আমাদের দৈশিক চিন্তার ভেতরে এই বিপ্লবের যে অংশগুলো, রাজা হাওদায় গেলে আমাদের রানী সন্তান সম্ভব হয়। অতএব আমরা যখন ঘরের ভিতরে বসে থাকি, আমাদের যে বিপ্লব বসত করে ঘরে বলতেছি, ঘরের ভিতরে বসে থাকি, সেই ঘরটির থেকে আমি যখন বাইরে আসতে পারছি না, আমার বিপ্লবটা ঘরের ভিতরেই বসত করছে, কিন্তু আমার বিপ্লব রাস্তায় যাবে কিভাবে? প্রশ্ন তো এইটাই। আমাদের বিপ্লব তো রাস্তায় নিয়ে আসতে হবে, জনমানুষে এখন ছড়িয়ে দিতে হ্যাঁ, হবে। নিয়ে আসতে- আমাদের সমাজ হচ্ছে একটা পরাবাস্তব সমাজের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে, এখানে কোনো আশা নেই, কোনো স্বপ্ন নেই। স্বপ্নটা বিপ্লবের ভিতর দিয়ে এগিয়ে যেতে হবে না? আমাদের সবকিছুই তো বিপ্লব হলো একটা পরিবর্তন অঙ্গীকার। এই পরিবর্তনের অঙ্গীকারটা আমরা কিভাবে করছি, এখন আমার কথাটা ওইখানেই ছিল, কিভাবে করছি? এই কাজটি আমার করা দরকার, এইটি আমার করা উচিত, এইটি আমার করা প্রয়োজন, কিন্তু করছি না। কিন্তু করছি না কিছুই। ওই যে সেই কথাটি যে রোদে রাঙা ইটের পাজা, তার উপরে বসলো রাজা, ঠোঙা ভরা বাদাম ভাজা, খাচ্ছে
কিন্তু গিলছে না। গেলছে না, রাইট, আপনি বলছেন। হ্যাঁ, আপনার একটা কবিতা হ্যাঁ, আছে খাচ্ছে, কিন্তু আপনার নিজের হ্যাঁ, অনুভূতিতে আপনাকে হ্যাঁ। প্রতিক্রিয়া বলা হয়েছিল যে হাবিবুল্লাহ সিরাজীর কবিতা মূল্যায়ন করতে বলা হয়েছিল, তা আপনি সেখানে বলছেন অনেক কথা বলার পর শেষ কথা খাচ্ছে কিন্তু গিলছে গিলছে না। না। খাচ্ছে কিন্তু গিলছে না কথাটার মানে কি, কি বোঝাতে চাইছেন আপনার সম্পর্কে এবং এই আমি কবিতা আমি সম্পর্কে? এটা তো আমার রচনা নয়, এটা মহামহাজন সুকুমার রায়ের রচনা। আমি যেটা বোঝাতে চেয়েছি যে আমি বলার ব্যাপারে আছি কিন্তু করার ব্যাপারে নাই। একটা কবিতা আছে, কবিতায় আপনি নিজেকে ধুলোর সঙ্গে তুলনা করেছেন, আপনি ধুলো হয়ে পড়ে আছেন পৃথিবীর পথে। ধুলো কেন? আপনি তো অন্য মাটি কিছু হতে জন্ম, না পারতেন। না হতে পারতাম। মাটি জন্ম, মাটি মৃত্যু একটা একটা কাল্পনিক ব্যাপার শুধু নয়, বাস্তবতাও বটে। প্রকৃতিগতভাবে দেহজ উপাদান যদিও রক্ত মাংস যা কিছু বলি, এটা একটি বাস্তবতা। আর ধুলো হওয়া মানে হলো কি, আমার আমার বিনয়ের অংশটুকু, আমার নত হওয়ার অংশটুকু, আমার সাবলাইমের অংশটুকু, আমি ধুলোর সঙ্গে ধূলিকণা হয়ে পড়ে আছি। একটা কবিতা আছে আপনার, একাত্তরের সঙ্গে। এই কবিতার একটা লাইন আছে আপনার, সেটা হচ্ছে নদী, লাশগুলো বয়ে যায় নদী। এই যে সেই লাশ, একাত্তরের লাশ, লাশগুলোকে এখনো কি আপনি দেখতে পান? আমার ভাইয়ের লাশ সেগুলো ছিল, আমার বোনের লাশ সেগুলো ছিল, এবং যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ চাক্ষুষ করেছে, যারা তখনকার নদী চাক্ষুষ করেছে, তারা আমৃত্যু সেগুলো দেখতে পাবে। এবং চেতনার ভেতরে আপনি যদি খেয়াল করেন, আমি শিহরিত হই সেই কথায়। এটি আবেগের শুধু না, এটি অনুভূতির শুধু না, আমি এখনও শিহরিত হই আমার 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 দু চোখে আমি যা দেখেছি। এই পদ্মাকে আমি শুধু লাশের নদী হিসেবে আমি দেখেছি। আমি এই সামান্য একটি কথা বললাম এই কারণে যে এটা শুধু আবেগের না, অনুভূতির না, সম্ভবের না, যাত্রার না, এটি অস্তিত্ব, মনুষ্য জাতির সভ্যতার অস্তিত্বের একটি প্রশ্ন ছিল তখন। এ লাশ শুধু লাশ নয়। সিরাজ ভাই, এই জায়গায় আমি আপনাকে একটু অন্য হ্যাঁ। প্রশ্ন করতে চাই। আপনার যে যতটুকু আমি জেনেছি, আপনি ৭১ সালে তরুণ ছিলেন, আপনি নানা জায়গায় যুদ্ধের পরিপ্রেক্ষিতে তার ফরিদপুরে চলে গিয়েছিলেন এবং অনেক সাহায্য সহযোগিতা করেছেন, মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন, প্রচারপত্র বিলি করেছেন, কিন্তু অস্ত্র হাতে যুদ্ধ না, করেননি। অস্ত্র হাতে যুদ্ধ করিনি। আপনি কেন, আপনার যৌবন কেন আপনি অস্ত্র হাতে যুদ্ধ করেননি? আমি দেশকে, মানুষকে ভালোবেসেছি, কিন্তু তার জন্য ওই সময় যা করণীয় ছিল আমি সেটা করতে পারিনি। এর জন্য যত গ্লানি যতটুকুনি আমি অবনত শিরে সবসময় মাথা পেতে নেই এটা, এবং এটা প্রকাশ্যে বলি যে হ্যাঁ, যদি বলো দেশের ভেতরে মুক্তিযোদ্ধা, হ্যাঁ, কিন্তু আমি অস্ত্র হাতে যুদ্ধ করিনি। এটি সবচেয়ে সৎ কথা। কেন করনি? আমার সাহস ছিল না। সিরাজি ভাই, প্রথমে আপনাকে আমি আমার গভীর অন্তর থেকে আপনার যে সরল স্বীকারোক্তি যে আপনার সাহস হয়নি বা আপনি যেতে পারেননি, সেটা স্বাভাবিক, হতেই পারে। সব মানুষ যে সব কাজের জন্য প্রস্তুত থাকবে সেটা নয়, কিন্তু আমার খুব ভালো লাগছে এবং আমরাও অনুভব করলাম আপনার দৃষ্টিভঙ্গিটা। এখন যে কবিতাটা, আপনার একটা কবিতা আছে চেনা জানা, চেনা চেনা কবিতাতে মীরা একটা ক্যারেক্টার আছে। আপনার অধিকাংশ কবিতার ভেতরে আমি যেহেতু হয়তো গল্প নিয়ে টুকটাক কাজ করে একটা গল্পের টাচ পাই, মনে হচ্ছে কবিতাটার মধ্যে একটা গল্প লুকিয়ে আছে। এই মীরা, ওকে আপনি নানা জায়গায় দেখছেন নানাভাবে, ওর মাকে দেখেছেন ৭১ সালে যে বিধ্বস্ত অবস্থায় আছে। এই মীরাকে আপনি শেষ পর্যন্ত দেখলেন গোয়ালন্দের ঘাটে। মীরাকে আপনি এই কবিতায় তো রক্ষা করতে পারতেন, আপনি কেন রক্ষা করেননি? না। সিরাজি ভাই, এই উত্তরটা জানবো একটু ছোট্ট বিরতি থেকে আসে, তারপরেই। শুধু দর্শক, আপনারা দেখছেন শিল্পবাড়ি, পরিবেশিত হচ্ছে দর্জি বাড়ির সৌজন্যে। আর আমাদের সঙ্গে আজকে এই শিল্পবাড়িতে আছেন কবি হাবিবুল্লাহ সিরাজি। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, থাকুন আমাদের সঙ্গে। শুধু দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই। কথা বলছিলাম হাবিবুল্লাহ সিরাজির সঙ্গে তার মীরা সম্পর্কে। মীরাকে আপনি তো কবিতায় রক্ষা করতে পারতেন। মীরাকে যদি সেই অর্থে রক্ষা করাটা তো হতো আমার কল্পনা রক্ষা করা, কিন্তু হ্যাঁ। বাস্তব তা ছিল না। বাস্তব যেভাবে মীরার জননী বিধ্বস্ত হয়েছিল ৭১-এ, এবং শেষ পরিণতি হিসেবে মীরাও যে গোয়ালন্দর চরে যে কথাটা বলেছি, তখন এই গোয়ালন্দর চর অঞ্চলটিতে, বিশেষ করে গোয়ালন্দ ঘাটে একটি মানে কুখ্যাত পাড়াই তৈরি হয়ে গেছিল রমণীদের, মানে বেচা কেনা কিংবা এই সেটাই, এবং সেখানেই সে তার আশ্রয় হয়। এটি
আমাদের জন্য ইতিহাসও বাস্তবতা। এটা ইতিহাসের বাস্তবতা, যদিও এটা আমাদের জন্য সবচেয়ে ন্যাক্কারজনক এবং গ্লানির কাজ ছিল যে তাদের আমরা রক্ষা করতে পারিনি। আপনি যেটা বললেন যে রক্ষা করতে পারতেন, আমি যদি রক্ষা করতাম কবিতায়, সেটি আমার অসততা হতো। আপনার প্রথম বই পড়লাম আয়রে আমার গোলাপজাম। আমি বইটার গল্পগুলো 7টা গল্প আছে, কিন্তু ওর মধ্যে কোনো গোলাপজাম নিয়ে কোনো গল্প নেই। না, কিন্তু নাম আছে নানা রকম, লাবণ্য, তারপর হচ্ছে সিলভানা, তারপর আরো অনেক নাম আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে গল্পগুলো পড়তে গিয়ে মনে হইলো এটা আমি কি পড়ছি। এটা কি গল্প? আমরা প্রচলিত যে রবীন্দ্রনাথ থেকে শুরু করে আধুনিক বিশ্বের যে গল্প, সেই গল্পের থেকে একদমই প্যাটার্নটা আলাদা। একে আমি গল্প বলবো, না কবির আত্মকথন বলবো, নাকি নিজেকে খনন করার এক ধরনের প্রয়াস বলবো, আমি কি বলবো? আয়রে আমার গোলাপজামটার মানেটা এই যে বালকবেলায় যখন গ্রামাঞ্চলে, শুধু না আমাদের দিকেই একটা খেলা আছে, ডাকে খেলার ভেতরে একজন প্রতি আরেকজনকে টিপ দেওয়ার জন্য, কিংবা ছিপলান্টির মতো আয়রে আমার গোলাপজাম। তো এটি আমার স্মৃতি নির্ভর কিছু রচনা। এখানে 7টি ভাগ আছে, আখ্যান আছে, এই 7টি রচনা আছে। হ্যাঁ, 7টি আসলে প্রকারান্তরে একজন, কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে সে অবস্থান করে, ভিন্ন ভিন্ন নামে এবং ভিন্ন ভিন্ন প্রকরণে। আপনি প্রথম অংশটুকু দেখবেন, সেখানে আয়নার একটা আখ্যান আছে, এবং এটা একদম বালক বয়সের একটি আখ্যান। আয়না অংশে একদম বালক বয়সের, এখানে স্কুল আছে, কলেজ আছে, বালক বয়সের একটি আখ্যান। এবং শেষ অংশে যেটা দেখবেন উত্তর ফাল্গুনী, এটি একদম শেষের আখ্যান। এবং এটা আধুনিক ফেসবুক ব্যবহার করে আমরা যে স্ট্যাটাস দেই ফেসবুকে, এবং কিংবা ইনবক্সে যে আলাপচারিতা করি কিংবা চ্যাট করি, ঠিক সেই ফর্মে এই গল্পটি লেখা। এর ভেতর একজন নারী কিংবা একজন পুরুষ আছে, বয়স এখানে উল্লেখ করা নাই। ধরে নেন আমি, এবং নারীকেও ধরে নেন, কোনো 20 বছরের হতে পারে, সে 40ও হতে পারে, সে 50ও হতে পারে, সে 60ও হতে পারে। এই যে সম্মিলনগুলো করার আমার উদ্দেশ্য ছিল যে আমার ভেতরের যে চরিত্রগুলো কিছুক্ষণ আগে বললেন যে গল্পের ভেতরেও আসে, যে চরিত্রগুলোর অংশটুকু ওই আমি কবিতায় আনতে পারি না, সেই অংশটুকু গল্প নামক কিংবা আখ্যান নামক সে জায়গায় এনেছি। ভাষার ব্যাপার একটি কথা আপনি তুলেছেন, ভাষা ব্যবহার। আমি ভাষাটা চলতি নয়, নিজেকে আচ্ছাদন করার জন্য, আড়াল করার জন্য আমি একটি প্রাচীন রীতি, আমাদের ভাষা রীতির আধুনিক নয়, এটি সাধুর রীতিটিকে ব্যবহার করতে চেয়েছি। সাধুতে অনেক শ্লেষের কথা বলা যায়, অনেক আড়ালের কথা বলা যায়, এবং অনেক উপকরণকে নিজের মতো করে ঢেলে দেওয়া যায়, যেটা আধুনিক আমাদের চলিত যেটা বলি তাতে যায় না। আমি অন্তত বিবেচনা করেছি, সেই জন্যই 7টি লেখা আমি কিংবা আখ্যান আমি এই নামে এইভাবে উপস্থাপন করেছি। যদি কোনো পাঠকেরকে গল্প হিসেবে পাঠ করে ভালো পান, আমি কৃতার্থ হব। যদি আত্মজীবনিক হিসেবে বিবেচনা করে ভালো পান, আমি তাতেও কৃতার্থ বোধ করব। যদি আমার প্রেম বিবেচনা কিংবা এই বিবেচনা করে পান, তাতেও আমি কৃতার্থ। আপনার বইটা নিয়ে আপনি এর আগে শুরুতেই বলছিলেন আপনার নিজের আর একটা আখ্যানের কথা, যে আপনি ট্রিলজি করছেন। না, ট্রিলজি না, এবারে আমি বেশ কিছুদিন চিন্তা ভাবনার ফলে, আপনি এই যে বললাম আয়রে আমার গোলাপজাম যদি বলেন, এটি এক অর্থে আমার 50 বছরের ফসল, ফলের একটি অংশ এনে এখানে এটি প্রচলিত অর্থে কবিতার বই। বাংলা ভাষার 50টি বর্ণমালা, সরোয়া থেকে শুরু করে চন্দ্রবিন্দু পর্যন্ত, এই 50টি বর্ণমালার প্রতি আমার সামান্য ভালোবাসা। আমি দক্ষিণ ভাটি অঞ্চলে, দক্ষিণ বংশের কুমার নদের পাশে পলি বালির জমা করছে, খাইছে, গেছে অঞ্চলের লোক। আমি বিবেচনা করেছি আমার ওই ঋণটুকু, আমার একটি গ্রন্থ আছে আমার কুমার নামে, আমার ওই স্মৃতিগ্রন্থ, সেখানে কিছুই করেছি। আর কবিতায় আমি সেই ঋণটুকু শোধ করার জন্য, এবং আমার নমস্য মাইকেল মধুসূদন থেকে শুরু করে, আমার নমস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে, বিদ্যাসাগর কি, জসিমউদ্দিন কি, জয়নুল আবেদিন, সবাইকে এর ভেতরে ধরার চেষ্টা করেছি আমার মতো করে, আমার একটি প্রকরণগত রীতিতে, যাকে কবিতাও বলতে পারেন, নাও পারেন। এই গ্রন্থের একটি কৈফিয়ত আছে, আমি কৈফিয়তটি পাঠ করতে চাই, আচ্ছা, একটু করেন যদি অনুমতি করেন। কৈফিয়ত: এই কিতাবে বেদম খানাখন্দ আছে, ইচ্ছা লইলেও বোঝাই নাই, ফোকর না বিশ্রাইলে যেমন কাঠ জমে না, তেমন পোকা না ধরিলে আমি মিঠা আসে না।
তাই ভুলাইবার যতই চাই মুলাইবারও তো হিম্মত দরকার। অরে ঝাঁকাইয়া চন্দ্রবিন্দু পর্যন্ত পৌঁছাইতে মুরগি পাঠা এক খোয়ারে জিম্মায় ছিল। আবার মৈশুয়োরের চামড়ায় পাটাতন ঢাকনেরও একটা ব্যাপার হুমকি দিয়া গেছে। এরপর আছে মটরশুঁটি, মিহিদানা মাইখা, মাগুর মাছের ফৈজত। বিয়ানে ফকফকা তো বেলা ভাটিতে যাইতে না যাইতেই লাল সাদার পেনাল্টি শট। বাহাদুরি ফলানোর বহুত তরিকা আছে, কিন্তু তাইতে যে এত্তেলা মাঙ্গে তা তো মেলা আগেই ভাইসে গেছে গাঙ্গে। এখন কেবল লহমা খানেক চিতুপুর, আইটা দুপুর, ছুরি ভাঙ্গা বুড়ি কাটা। স্বরের লগে ব্যঞ্জনরে জুইড়া তামসা বানান। বুলিতে গুলি সান্দাইয়া এক কিসিমের এলকাবাজি। পদসভায় মাস্তানি আছে ভেদের ভেতর মেয়েদের মচমচানি। আর পাদুকা কি সর্বদাই যুৎসম্মত হয়? যদি আজান দিয়েও মামলা দাগাই তাইতে কোনো লাভ নাই। যারা সোনার ঘণ্টা তারার দুয়ারে পৌঁছাবেই। মনেও কানে কোনো ভেদ না পৌঁছাইলে জিবলা বাড়াইতে পারেন, তিতা ঠেকিলেও বিষ হইবে না শতভাগ নিশ্চিত। এবার পদ্যখানা এরকম। জি। সরেওয়া দোয়াত উল্টাইয়া গেলে সরেওয়া তাকায়। মধুসূদন আইসা যদি দুয়ারে খাড়ায়। আসমান বইলে কথা, পঞ্চবটি রইল পাতা, কপোতাক্ষে ফাইসা গেছে রাবণের মাথা। যে জাগিল সে তো জানে কৌমুদির ঢল, কি ঘের বুকের মধ্যে দাপায় লাফায়। হনুমানের ছল আর পাথরের বল, লেজে ঝুইল্লা পাহারায় আদ্য শিক্ষা গায়। দাদা গো, নুন আর লবণেরে এক কইরেন না, যাই হাতে তাই লইয়া লাইনে থাকেন। পাইলেও পাইতে পারেন কয়নলা ভাত, পুহাইলে রাইতারে লঙ্কা ডইলে খান। একটা অদ্ভুত, একটা অভিনব একটা আমি ভাষা দেখেন এইখানে প্রকরণ, পুহাইলে রাইতারে লঙ্কা ডইলে খান। হ্যাঁ, এর মানে এই যে দেখেন, আমি নুন আমাদের লবণ। অঞ্চলে কিন্তু আমরা বলি না, নুন কিন্তু রাঢ় অংশের লোকজন নুন বলে, আমরা বলি লবণ। এখানে নুন এবং লবণের সম্মিলনে এই মধুসূদন এই বঙ্গে জন্মগ্রহণ করে, কিন্তু শেষ পরিণতি তার বিলাত ঘুইরা, প্যারিস ঘুইরা, পশ্চিমবঙ্গে কলকাতা শহরে। আচ্ছা, আদ্য শিক্ষা তার কাছে বাল্য শিক্ষা কি আদ্য শিক্ষা, কিংবা আমি এখানে কবিতার শিক্ষাটা করছি। আর শেষ কথাটা হইল যে পাইলেও পাইতে পারেন এক নলা ভাত, লঙ্কা ডইলে খান। এখানে আপনি কাঁচামরিচও বুঝতে পারেন, শ্রীলঙ্কার লঙ্কাও বুঝতে পারেন, রাবণের লঙ্কাও বুঝতে পারেন। মধুসূদনের কাব্য, মাইকেল মধুসূদনের মেঘনাদ বধ কাব্য। তা আমি এখানে চেষ্টা করছি, মানে এখন আমি এই বইয়ের ভাষায় কথা কইতেছি, যে চেষ্টা করছি আমার মতো করে আমার ঋণটাকে বাংলা ভাষার প্রতি, আমার জন্মের অঞ্চলের ঋণটাকে শোধ করার চেষ্টা করছি। আপনার সম্পর্কে আপনারই এক সতীর্থ, আমাদের এই সময়ের কবিতার একজন সিংহ পুরুষ ডক্টর মোহাম্মদ সামাদ কি বলছেন একটু শুনে আসি। কবি হাবিবুল্লাহ সিরাজি আমাদের 60-এর দশকের একজন অন্যতম কবি। হাবিবুল্লাহ সিরাজি কোনো কবিতা সরাসরি অনেক সময় লিখেন না, হয়তো তিনি শিল্পের যে সুষমা সেটা তিনি বজায় রাখতে চান, এবং সেই কারণেই তিনি একটা বিমূর্ত প্রক্রিয়ায় তার কবিতাগুলো নির্মাণ করেন। যেমন বঙ্গবন্ধুকে নিয়ে তার কবিতা, মুক্তিযুদ্ধ নিয়ে তার কবিতা, পড়তে পড়তে একটা জায়গায় গিয়ে আমরা বুঝতে পারি যে কবিতাটি একটি মুক্তিযুদ্ধের কিংবা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদে কবিতাটি, কিন্তু হয়তো সেখানে বঙ্গবন্ধুর নাম বা সেভাবে সরাসরি আমরা বা অন্যরা যেভাবে লিখি তেমন নেই। কাজেই তার একটা কবিতার মধ্যে একটা শিল্প সুষমা এবং বক্তব্য প্রকাশের একটা বিমূর্ততা রয়েছে। আমি যেটা বলবো, তিনি অত্যন্ত সন্তান বাৎসল্য আছে তার মধ্যে একটা পারিবারিক, একটা ছোট পারিবারিক জীবন আছে। আবার তিনি আমাদেরকে স্নেহ করেন, তার মধ্যে যে স্নেহময়তা রয়েছে, তার মধ্যে যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, এবং তার যে সমাজ এবং মানুষ নিয়ে এবং মানুষের মনস্তত্ত্ব নিয়ে তার যে বিশ্লেষণ, সেটাও আমি খুব উপভোগ করি এবং আমি তার প্রতি খুবই শ্রদ্ধাশীল। কেমন লাগলো সামাদ ভাইয়ের বক্তব্য? ধন্যবাদ কবি মোহাম্মদ সামাদকে। অতি প্রিয়জন, প্রিয় কথা বলে। সামাদকে শুধু প্রিয়জন ভাবি না, ভ্রাতা সমবিবেচনা করি। আর জাতীয় কবিতা পরিষদের এখন দায়ভার সামাদ বহন করছে, কবি মোহাম্মদ সামাদ। আমি চাইব আগামী দিনে জাতীয় কবিতা পরিষদ নয়, তার নিজের রচনা,
তার নিজের কর্ম, তার অধ্যাপনা জীবন এবং তার পারিবারিক জীবন আরও মঙ্গলময় হবে এবং বাংলাদেশের মানুষের প্রতি যে টান, যে ভালোবাসা এরা ধারণ করেন, এটি আমাদের জন্য সুখকর যে আগামী প্রজন্ম এদের নেতৃত্বে অন্য এক বাংলাদেশকে পাবে, যে বাংলাদেশকে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনার প্রেমের কবিতা বোধহয় একটু কম। না, সেই অর্থে আপনি যেভাবে বলছেন আমি ঠিক ওটাকে ওভাবে গ্রহণ করব না। তবে আমি আমার একটি লাইন দিয়ে বলি, হ্যাঁ বলুন। প্রেম বসে থাকে উঁচু বেঞ্চিতে একা। এখন যে প্রেম উঁচু বেঞ্চিতে একা বসে থাকে, তাকে স্পর্শ করার জন্য, তাকে ঘ্রাণ নেওয়ার জন্য এবং তার পায়ের পাতায় যে শিশিরটা জমে, সেই শিশির থেকে পানের অংশটুকু তুলে নেওয়ার জন্য সাধনা দরকার। যে কর্মজীবন, যে সাধনা লাগে, সেই সাধনাই প্রকৃত প্রেমকে দেয়। আর রচনার ক্ষেত্রে তার সবার জন্য। কোথাও রোদ উঠলে ভাবি ভালোবাসার একটি গাছ বেড়ে উঠছে ধীরে। তা আমার প্রেমের কবিতারকে আমি আমার মতো করে লেখার চেষ্টা করেছি। বিকাশ ভাই, ছবিটা কতটা আঁকলেন একটু যদি দেখাতেন। আমি চেষ্টা করেছি এর একজন আপনার মতো একজন শিল্পিত মানুষকে সামনে রেখে কিছু করার। বাহ, সিরাজি ভাই জন্মেছেন বঙ্গদেশে, বঙ্গদেশের সেই জায়গায় যেখানে জন্মেছিলেন আমাদের রাষ্ট্রপিতা। অসাধারণ একটা জায়গা, গর্বিত নিশ্চয়ই আপনি সেই জায়গাটা। আর টোটাল বাঙালি হিসেবে তো আমরা সবাই গর্বিত। দেখেছেন অনেক, লিখেছেন অনেক, ভ্রমণ করছেন পৃথিবীর বহু দেশ, অর্জন করেছেন বিচিত্র অভিজ্ঞতা। একটা ছোট্ট অনুষ্ঠান শিল্প বাড়ি একদিন হাবিবুল্লাহ সিরাজিকে ধরে রাখবার মতো যথেষ্ট নয় এইটুকু সময়ের মধ্যে। খুব ভালো লাগলো, আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাই। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই যে ছবি আঁকলেন ভাই বিকাশ, ভাই মনি হায়দার এই অনুষ্ঠানটি করলেন, দর্জি বাড়ি স্পন্সর করছে এই শিল্পবাড়ি অনুষ্ঠানটি। এ ধরনের এই যে সম্মিলিত আয়োজন, সার্বিক প্রচেষ্টা, এই প্রচেষ্টার কাছে আমি অতি একজন দীন মানুষ। আমার কৃতজ্ঞতা শেষ নেই। আপনিও বলেছেন আমার একটি কবিতায়, আমি ধুলো হয়ে আছি, ধুলি সম থাকতে চাই। কিন্তু আপনাদের ভালোবাসাটুকু যে ধুলিকে স্পর্শ করেছে, আপনাদের পদযুগল যে এই ভূমিকে স্পর্শ করেছে, সেই ভূমির সঙ্গে থেকে আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের শ্রদ্ধা জানিয়ে এবং জিটিভিকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার অংশটুকু এখানেই শেষ করি। ধন্যবাদ বিকাশ ভাই, আপনাকে ধন্যবাদ জানাই চমৎকার একটা পোর্ট্রেট আঁকবার জন্য। সিরাজি ভাইয়ের খুব সুন্দর রেখেছেন আপনি তো বরাবরই সুন্দর রাখেন, নতুন করে বলবার কিছু নেই। ভালো থাকবেন সবসময়। শুধু দর্শক, আমাদের সঙ্গে শিল্পবাড়ির সঙ্গে হাবিবুল্লাহ সিরাজির সঙ্গে থাকবার জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই। আজ এখানেই শেষ করছি। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন।